দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হেসান জুয়েল। দেশ জুড়ে আইস বিরোধী বিক্ষোভ চলছে, বিশেষ করে মিনিয়াপোলিসে আইস এজেন্টদের হাতে এক নারী নিহত হওয়ার পর থেকে স্টেটটি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। তার ছাপ পড়ছে দেশের অন্যান্য স্টেটেও। তবে মিনিয়াপোলিসে যেটি ঘটছে সেটি দিনে দিনে পরিস্থিতির অবনতি ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং এরই প্রেক্ষিতে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে প্রতিদিন বিক্ষোভ অব্যাহত রেখেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিচ্ছেন। তিনি বলছেন এই বিক্ষোভ দমনের জন্য তিনি বিদ্রোহ দমন আইন কিংবা যেটিকে ইনসারেকশন অ্যাক্ট বলা হচ্ছে সেটি প্রয়োগ করবেন। প্রেসিডেন্ট বলছেন অন্যান্য প্রেসিডেন্টরাও বিভিন্ন সময় এই ইনসারেকশন অ্যাক্টটা প্রয়োগ করেছেন এবং এটির মাধ্যমে তিনি মিনেসোটার দুর্নীতিবাজ রাজনীতিবিদ যাদের মদদে দেশপ্রেমিক আইস সদস্যদের উপর হামলা হচ্ছে বলে প্রেসিডেন্ট কোট আনকোট বলছেন, তাদের দমনে এই আইনটি প্রয়োগ করা হবে। অর্থাৎ পরিস্থিতি আরও নাজুক অবস্থার দিকে যাচ্ছে সেখানে। এবং নিউ ইয়র্ক সহ অন্যান্য স্টেটে এটির প্রেক্ষিতে বিক্ষোভ অব্যাহত আছে। একই সাথে ইরানের পরিস্থিতি দিনে দিনে নাজুক অবস্থায় যাচ্ছে, তবে কিছুটা অবস্থান পাল্টেছে আমেরিকার। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর কিছুটা নরম হয়ে এসেছে যখন ইরানের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ইরফান সুলতানি, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এবং প্রেসিডেন্ট বলছেন যে ইরানে মৃত্যু সংখ্যা কমে আসছে, কিন্তু তার মধ্যেও আশঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে যে আমেরিকা ইরানের শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। এটি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো কাজ করছে, নানা ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। অন্যদিকে বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে আগে অর্থাৎ জামায়াতের নেতৃত্বে যে 11 দলীয় জোট ছিল সেখানকার অন্যতম বড় একটি দল ইসলামী আন্দোলন, তারা এর মধ্যেই আসন সমঝোতা নিয়ে জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন, আভাস দিচ্ছেন। এবং সবশেষ যে সংবাদ সম্মেলনটি জামায়াতের নেতৃত্বে হয়েছে সেখানে এই 11 দলীয় জোটের মধ্যে ইসলামী আন্দোলন যোগ দেয়নি, কারণ তারা মনে করছে তারা যে আসন সংখ্যা চাইছে সেটি জামায়াত কিংবা অন্য দলগুলো, জোটভুক্ত অন্য দলগুলো তাদেরকে দিচ্ছে না। তবে জামাত এবং অন্য দলগুলো অর্থাৎ বাকি 10 দল বলছে যে তাদের জন্য এখনো 50টি আসন খালি রাখা হয়েছে, এইসব আসনে কোনো প্রার্থী 11 দলীয় জোট থেকে দেয়া হয়নি। এইসব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আয়োজনে। এবং আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং এসএল এর ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, দেশের খবর দিয়ে একটু শুরু করতে চাই। মিনিয়াপোলিসে যেটি ঘটছে অর্থাৎ আইস বিরোধী যে বিক্ষোভ ঘটছে এবং সেখানে সবশেষ আমাদের কমিউনিটি অর্থাৎ বাংলাদেশ কমিউনিটিরও একজন জড়িয়ে পড়েছেন ঘটনাক্রমে, আলিয়া রহমান। তাকে কিভাবে গাড়ি থেকে বের করে আনা হয়েছে সে ভিডিও এর মধ্যে ভাইরাল হয়েছে এবং তিনি বলছিলেন যে আমি প্রতিবন্ধী, আমার শারীরিক সমস্যা আছে, তারপরও তাকে কিভাবে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি অবশ্যই নিউজউইককে জানিয়েছেন যে পুরো ঘটনাটা তার জীবনের জন্য সবচেয়ে একটা দুঃসহ ঘটনা। আমি বাংলাদেশি কমিউনিটির কথা বাদ রেখেও যদি পুরো মিনিয়াপোলিসের ঘটনাটা আলোচনায় আনতে চাই, সেটি হলো যে এটি কি হওয়ার কথা ছিল নাকি একটু বেশি কিছু ঘটছে সেখানে? একটু বেশি না, অনেক বেশি কিছু ঘটছে। এর মধ্যে এখন অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে আমাদের দেখতে হবে যেটা ট্রাম্প ক্ষমতায় এবার দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ করার আগে উনি একটা ওনার নির্বাচনী আপনার এই একটা প্রতিশ্রুতি ছিল যে ইল্লিগাল কেউ থাকতে পারবে না এই দেশে। সেটার জন্য উনি আইসকে অনেকখানি আপনার ক্ষমতা এবং অনেকখানি ইমিউনিটি দিয়েছেন যে তারা যে কোনো কিছু করতে পারে। কিন্তু এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমেরিকায় আমরা দেখি যখন রাষ্ট্র পরিচালনা হয় তখন ফেডারেল গভর্নমেন্টের অবশ্যই অনেক ক্ষমতা আছে, কিন্তু সেখানে কিন্তু একটা সমতা বিরাজ করে যে স্টেট গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের সাথে। কিন্তু এইবার আমরা দেখছি ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও ফেডারেল গভর্নমেন্ট তাদের যারা এমপ্লয়ি তাদেরকে এমন ভাবে ক্ষমতা দিয়েছেন যেটা একেবারেই আপনার স্টেট এবং লোকাল গভর্নমেন্টের ক্ষমতাকে একেবারে নস্যাৎ করে দেয়। তো এটা কিন্তু আপনার আমেরিকার যে আপনার একটা ফিলসফি আছে যেভাবে করে আপনার পাওয়ারের ব্যালেন্স রক্ষা করা হয় সেটার অনেকটা পরিপন্থী। 2 নম্বর কথা হচ্ছে আইস যেভাবে তার ক্ষমতা ব্যবহার করে এই ইমিগ্রেন্টদের, ইলিগাল ইমিগ্রেন্ট, এবং এখানে এই তারা তাদের ধরপাকড়ের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা লিগাল ইমিগ্রেন্ট এমনকি নাগরিক, তাদেরকেও ধরা হচ্ছে। তো আমরা দেখছি দেশ জুড়ে বিভিন্ন আপনার শহরে তারা বলছে যে আমরা
আইস যেভাবে করে তাদের আগ্রাসন চালাচ্ছে, এতে আপনার দেশের যে এটা একটা সিভিল সোসাইটি, হ্যাঁ, সেই সিভিল সমাজ আপনার একেবারে মানে কি বলবো, মানে একটা আপনার এগিয়ে যেতে পারছে না, এবং এটার সাথে সাথে ইকোনমিতে অনেক প্রভাব বিস্তার করছে। এই জন্য আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে মানুষ এসে আইসকে বলছে যে না, এভাবে করে তোমরা কাজ করতে পারবে না। তো এখন এখানে কিন্তু আমেরিকারও একটা অন্য একটা পলিটিক্যাল ট্র্যাডিশন আছে, যেখানে আপনার মানুষ তার নাগরিক অধিকার নিয়ে সোচ্চার, এবং যেখানে আপনার অনেক কিছু গভর্নমেন্ট যে জিনিসটা করছে, যেখানে মানুষ যদি সেটাতে সন্তুষ্ট না হয়, সেটার বিরুদ্ধে কিন্তু কথা বলার স্বাধীনতা আছে। কাজে এইসব দিক থেকে দেখতে গেলে প্রতিবাদগুলো আমি বলবো যে কোনো মানে এরকম প্রতিবাদ আপনার যদি পিছন দিকে তাকান, ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে, ইরাক যুদ্ধের বিরুদ্ধে, অনেক কিছু, ওগুলো তো আপনার যুদ্ধে যে করতে যাবে, ওগুলো তো আপনার কংগ্রেস থেকে পাশ করে আপনার বিধিবদ্ধভাবে যাচ্ছে, কিন্তু মানুষ তার প্রতিবাদে রাস্তায় নেমেছে। কাজে ওই হিসেবে চিন্তা করলে আইসির বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা আমি বলবো না যে কোনো পলিটিক্যাল ট্র্যাডিশন বা নর্ম ভঙ্গ করা হচ্ছে। কিন্তু আমরা ফেডারেল গভর্নমেন্টকে আমরা যে পরিমাণে ক্ষমতা ব্যবহার করতে দেখছি, এটা শুধু নাগরিক অধিকার না, এই যে একটা আমরা সবসময় একটা সমতা দেখি যে স্টেট গভর্নমেন্টের, লোকাল গভর্নমেন্টের, ফেডারেল গভর্নমেন্ট কে কোথায় ক্ষমতা, কতখানি ক্ষমতা করবে, একটা সমঝোতার মধ্যে দিয়ে আসে, এই জিনিসটাকে কিন্তু একদম আপনার নষ্ট করে দিচ্ছে। না, কিন্তু এটির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি বার্তা দিতে চাইছেন? কারণ আমরা তো দেখছি যে ইলিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে অভিযান শুরু করার কথা, কিন্তু সেখানে নাগরিকরা নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন, নাগরিকরা আটক হচ্ছেন। এটির মাধ্যমে কি মানে প্রোটেস্টের জায়গাটা বন্ধ করতে চাইছেন তিনি? হ্যাঁ, শুধু প্রোটেস্ট না, এখানে মানে বলতে চাচ্ছেন যে ফেডারেল গভর্নমেন্ট, এটা তো শুধু ট্রাম্প না, জেডি ভ্যান্স, তারপর আরো অনেকে এসে বলছেন যে হ্যাঁ, আইসের যে ক্ষমতা, সেটা কেউ সেটাকে আপনার রোধ করতে পারবে না, এবং যে রোধ করার চেষ্টা করবে সেই রাষ্ট্রের পরিপন্থী কাজ করবে। হ্যাঁ, এবং এখানে আমরা দেখছি যে লাইক ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট, ইলিগাল ইমিগ্রেন্ট, এদের মধ্যে যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু একদম ক্ষীণ হয়ে আসছে। আজকে আমি পড়ছিলাম হিউস্টনে, একটি ছেলে, সে আমেরিকার নাগরিক, তার বাবাকে যখন ধরতে এসছে, তার বাবা আনডকুমেন্টেড, তখন তাকেও ধরে নিয়ে যায় এবং তার তার ফোনটি আইস কেড়ে নেয়। এবং তারপরে তারা যে জিনিসটা করেছে সেটা সবচেয়ে আশ্চর্যজনক, তারা ফোনটি আশেপাশে কোথাও বিক্রি করে দিয়েছে। ফোন তো ট্র্যাক করা যায়, হ্যাঁ, এবং সেভাবে সে ট্র্যাক করে এটার খবর পেয়েছে, হ্যাঁ, এবং তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে আহত করেছে, সে হাসপাতালে যেতে হয়েছে। সে কিন্তু এই দেশে জন্মেছে, সে এই দেশের নাগরিক। কাজে এই যে আমরা যেটা ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইল্লিগাল মানুষদেরকে থাকতে দিবেন না, সেই প্রতিশ্রুতি কিন্তু উনি শুধু ইল্লিগাল না, উনি সবার বিরুদ্ধেই করছেন। এবং এই এই জিনিসটা ওনার বারবার বলছে যে এই দেশে কারা থাকতে পারবে, কাদের নাগরিক অধিকার থাকবে, কাদের থাকবে না। এবং এটা একদিক থেকে ধরেন অনেকটা রেশিয়াল আন্ডারটোন দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখন শুধু রেশিয়াল না, যার পলিটিক্যাল আইডিওলজিও যা ডিফারেন্ট, তাকেও আপনার শত্রু বলা হচ্ছে। যেমন এই যে রেনে গুড, যে মিনিয়াপলিসে যে মহিলাকে মারা হলো, তাকেও বলা হচ্ছে যে মানে এটা এটা তো আপনার স্টিফেন মিলার এবং জেডি ভ্যান্স তারা বলেছেন যে এটা মানে এই মৃত্যুই উনি ডিজার্ভ করে, এবং উনাকে ডোমেস্টিক টেররিস্ট হিসেবে আপনার আখ্যায়িত করা হয়েছে। কাজে এখানে আমি বলবো যে একদিকে হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্টের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, ২ নম্বর মানুষের যে আপনার প্রতিবাদ করার যে অধিকার, নাগরিক অধিকার, সেই অধিকারটাকে খর্ব করা হচ্ছে। এই দুটি জিনিস একই সাথে হচ্ছে। জি, করুণ চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, আইস যদি নিয়মতান্ত্রিকভাবে আইসের কাজ করে, অর্থাৎ আইসের যেটি কাজ ইলিগাল ইমিগ্রেন্টদেরকে ধরা, এবং সরকার যদি তাদেরকে সেই নির্দেশে দিয়ে থাকে, অন্যদিকে নাগরিকরা যদি নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রতিবাদের জায়গাটা, তাদের প্রতিবাদ বিক্ষোভগুলো তারা পরিচালনা করে থাকে, তাহলে আসলে এই অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে মূল কারণটা কি? এর পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, কিংবা আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের আন্দোলন যখন হয়, সেটির মাধ্যমে আসলে কি ফল আসতে পারে? আইসের ক্ষমতা কমিয়ে আনা হবে, নাকি আরো আগ্রাসী রূপে আইসকে দেখা যেতে পারে? ধন্যবাদ। প্রথমেই আমি গভীর শোক জানাচ্ছি যে আমেরিকার মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, যদিও এখন আর কতটুকু গণতান্ত্রিক রাষ্ট্র এটা বলা কঠিন, বেসড অন আমাদের হোয়াইট হাউসের যে আচরণ, ফেডারেল গভর্নমেন্টের যে আচরণ, তাতে করে এই দেশটাকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে কিনা সে বিষয়ে অনেক আলোচনার দাবি রাখে। তবে বলবো যে তারপরেও আমেরিকা এখন পর্যন্ত সারা বিশ্বে যে মানবাধিকারের জন্য সবচেয়ে উত্তম রাষ্ট্র হিসেবে পরিচিত,
সেই ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের একটি বাহিনীর হাতে মুখোশ পরা অনেকটা নাৎসিদের মতো, যে যারা মুখোশ পরা নিজেদের একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি হয়, ল এনফোর্সমেন্ট এজেন্ট যদি হয়, তারা মুখোশ পরবেন কেন? অবশ্যই তারা অন্যায় কাজ করছেন, যার ফলে তারা তাদের পরিচয় গোপন করতে চায়। এটা জেনারেল অ্যাজাম্পশন, এবং আমি সেটাকে সাপোর্টও করি এই অ্যাজাম্পশনকে। তাদের হাতে প্রকাশ্য দিবালোকে একজন নিরস্ত্র আমেরিকান সিটিজেনের মৃত্যু হয়েছে। 37 বছর বয়স্ক, 3 সন্তানের জননী, দিনে দুপুরে আমাদের ফেডারেল গভর্নমেন্ট উইদাউট এনি ওয়ার্নিং তারা তাকে শট করেছে। আমেরিকার মতো রাষ্ট্রে এটা হওয়া চিন্তার বাইরে অনেকটা। হয় না যে এমন না, ইতিপূর্বে অনেক ঘটনা এরকম ঘটেছে, পুলিশের হাতে ঘটেছে এবং বিচারও হয়েছে, বিচার হচ্ছে। আমরা আশা করি এই হত্যাকাণ্ডের বিচার হবে। ফেডারেল গভর্নমেন্ট যদিও অস্বীকার করছে এখন সেটা করবেন না, এক সময় হয়তো সরকার পরিবর্তন হলে আমরা আশা করছি মিড টার্মের পরবর্তীতেই সেটা, সেই যে সমস্ত এজেন্ট মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে তারা বিচারের আওতায় আসবে। হয়তো ফেডারেল গভর্নমেন্ট থেকে, এমনকি স্টেট গভর্নমেন্ট থেকেও আসতে পারে তারা। আমি আসি আপনার প্রশ্নের জবাবে। এই যে বিক্ষোভ, দেখো, বিক্ষোভ করা মানুষের কনস্টিটিউশনাল রাইট। America is different than many other parts of the world because we respect the constitution and law. আমরা হিউম্যান রাইটস এর প্রতি খুবই রেসপেক্টফুল একটি রাষ্ট্র, কিন্তু এখন সেই হিউম্যান রাইটস আমাদের রাষ্ট্রীয় বাহিনীর হাতে পদদলিত হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন জুয়েল ভাই, এই দেশে কেউই আইনের বাইরে নয় ইতিমধ্যে পর্যন্ত। আর যদি কোনো কিছু পরিবর্তন হয়ে যায়, কনস্টিটিউশন যেভাবে আমরা চলছে, আমি যেভাবে দেখছি আচরণ, অন্তত হোয়াইট হাউস থেকে যে সমস্ত আচরণ আসছে, তাতে আমার সন্দেহ হয় যে আর ইউ স্টিল ওবেইং দ্য কনস্টিটিউশন অফ দিস কান্ট্রি, অর হোয়াইট হাউস ক্লেমিং অ্যাজ দে আর ক্লেমিং হোয়াইট হাউস ইটসেলফ ইজ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন ইজ দ্য অনলি ইন্টারপ্রিটেশন। বিক্ষোভ মানুষ করবে, তবে আমি অনুরোধ করব যে সমস্ত স্টেটে, শহরে, নগরে এই বিক্ষোভটা হচ্ছে, বিক্ষোভকারীরা কখনোই যাতে ল এনফোর্সমেন্ট এজেন্ট এবং কোন রকম সম্পদ বিধ্বংসী কোনো আচরণ না করে, মানে স্থানীয় ল যদি তারা ভঙ্গ না করে, এবং ল এনফোর্সমেন্টের প্রতি যাতে আঘাত বা আক্রমণ করা হয় তখনই তারা সেটাকে ব্যবহার করে পাল্টা আক্রমণটা করতে পারে। আমরা যারা সিভিলিয়ান তারা বিক্ষোভ করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে পারবো না, করা উচিত হবে না, কারণ সেই ক্ষেত্রে লোকাল আইনটা ভঙ্গ হয়। আমরা দোকানপাট লুটপাটের দিকে যাব না, ভাঙচুর করব না, গাড়ি ঘোড়া ভাঙচুর করব না, তাহলেই সেটা আইন মান্য করে আমরা সেখানে প্রতিবাদ করতে পারি। কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্ট তারা কিন্তু অন্যায়ভাবে সাধারণ পাবলিকের উপরে আক্রমণ করছে, এবং সেটা আমরা অনলাইনে দেখছি, টিভি চ্যানেলগুলোতে দেখছি, ইউটিউবে দেখছি। আজকাল তো সবকিছুই মানুষ প্রচার করছে, হ্যান্ড হেল্ড ডিভাইস দিয়ে তারা রেকর্ড করে সব প্রচার করছে, যার ফলে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত লোকজন আপনি যে কোনো কাউকে হঠাৎ করে টেনে নিচ্ছে, ধরে নিচ্ছে, ঘরে এসে অ্যাটাক করছে ওয়ারেন্ট ছাড়া। যেখানে এই দেশে ওয়ারেন্ট ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না, কোনো রিজনেবল কজ ছাড়া, আপনি প্রবেবল কজ ছাড়া আপনি কাউকে এমনকি আইনের আওতায় আনতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা দেখছি একটা মুখোশ পরা বাহিনী অনেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা লুটপাটের সাথে জড়িত, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা হঠাৎ করে কোন রকম কাগজপত্র দেখানো ছাড়া হঠাৎ করে কাউকে তুলে নিচ্ছে, এমনকি ইউএস সিটিজেন তুলে নিচ্ছে। আপনার একটা কথা মনে আছে সম্ভবত 2024 সালে যখন সে নির্বাচনী ম্যানিফেস্টো বলছিল, আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, সে বলছিল যে সে ক্রিমিনালদেরকে এদেশ থেকে তাড়াবে। প্রথম অবস্থায় সে কিন্তু বলে নাই আনডকুমেন্টেড এলিয়েনের কথা, সে বলে নাই। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই দর্শকদের জন্য, যে সে বলছিল যে যারা ক্রিমিনাল, থাগস, রেপিস্ট, কিলার, মার্ডারার, যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং কনভিক্টেড, তাদেরকে এদেশ থেকে তারা পাঠিয়ে দেবে। এবং জনগণ সেটা কিন্তু সমর্থন করেই তাকে ভোট দিয়েছে, কোনো অসুবিধা নেই। যারা ক্রিমিনাল তারা আমাদের সমাজে থাকার দরকার নাই, এবং যারা অবৈধভাবে এদেশে আসার পরে লিগ্যাল পথে যায় নাই, না যেয়ে বরং এদেশের সরকারের সাথে সততা করছে, চিট করছে, তাদেরকে পাঠিয়ে দাও।
আমাদের কোনো অসুবিধা, তারা অপরাধী না হলেও তাদেরকে পাঠিয়ে দাও যদি তুমি সুযোগ দিতে না চাও। কিন্তু যারা, যে সমস্ত লোক বিভিন্ন প্রক্রিয়ায় লিগ্যাল সিস্টেমের ভিতরে এন্টার করেছে, যেমন পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে, বিয়ে করেছে, বা তার লিগ্যাল একটা ব্যবসা বাণিজ্য দিয়ে সে এখন লিগ্যাল হয়ে গেছে, তার যদি পার্মানেন্ট রেসিডেন্সি এবং লিগ্যাল স্ট্যাটাস থাকে, দে শুড নট স্টেপ ইনটু দেয়ার বিজনেস। এটা সে আগে বলে নাই, কিন্তু সে যখন এনফোর্স করছে তখন বিশেষ দেশকে, সোমালিয়াকে আঘাত করা হচ্ছে স্পেসিফিক ভাবে, ভেনেজুয়েলাকে আঘাত করা হচ্ছে। কিসের জন্য আমরা সবাই জানি। ভেনেজুয়েলানদেরকে আঘাত করা হচ্ছে, কলম্বিয়া এবং সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোকে বিভিন্নভাবে অ্যাটাক করে আমাদের অ্যাগোনাইজ করা হচ্ছে। আরেকটা জিনিস দেখুন, এইটা আমি মনে করি আপনার শেষ অংশের প্রশ্নের শেষ অংশের জবাবটা কি হতে যাচ্ছে, কি হবে, আমি মনে করি ট্রাম্প সাহেব ইতিমধ্যেই বুঝে ফেলছেন 2026 সালের যে মিড টার্ম, তাতে করে তার দলের পরাজয় ভরাডুবি নিশ্চিত অনেকটা। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা স্টেটের যে সমস্ত লোকাল নির্বাচনগুলো হয়েছে, রেয়ার স্টেট, সেখানে কিন্তু ভোটাররা একটা বড় ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে। এবং ট্রাম্পের অদ্যাবধি যে পর্যন্ত যে সমস্ত অ্যান্টি আমেরিকান ভ্যালু যেগুলো সে এনফোর্স করেছে, অ্যান্টি আমেরিকান যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, ট্যারিফ বলুন, ইমিগ্রেশন বলুন, এবং ফরেন পলিসি বলুন, ডোমেস্টিক নীতি বলুন, সব ক্ষেত্রেই এদেশের নাগরিকরা তারা কিন্তু খুব ক্লোজলি অবজার্ভ করছে এবং তারা ভোটের ব্যালটের মধ্য দিয়ে তার জবাব দেবে বলে ট্রাম্প নিজেও বুঝে গেছেন। ইতিমধ্যে বিভিন্ন পোল যে জরিপগুলো হয়েছে তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে 2026 সালের নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন হবে, সেখানে ট্রাম্প এবং তার দলের পূর্ণ ভরাডুবি হবে। হ্যাঁ, ট্রাম্প ইলেকশন ব্যালটে নেই, এটা সত্য, কিন্তু একজন প্রেসিডেন্টের ক্ষমতা ততক্ষণ পর্যন্ত প্রয়োগযোগ্য যতক্ষণ পর্যন্ত তার অন্তত একটি চেম্বারে, কংগ্রেস অথবা সিনেট, এই কংগ্রেসের যে দুইটা চেম্বার আছে, একটা চেম্বারে তার ক্ষমতা থাকে। যদি দুটো চেম্বারে, সম্ভাবনা খুবই বেশি। কংগ্রেসে, সিনেটে আপনি জানেন যে 3টা সিটের ব্যবধান, যদি তাদের স্পিকারও থাকে, আর যদি কোনো আপনার আর ভাইস প্রেসিডেন্টের কথা বলছি, আর সিনেটে আর কংগ্রেসে টোটাল 6টা সিট হলেই ফ্লিপ হয়ে যাবে সবকিছু। এখন পর্যন্ত যে সমস্ত স্টাডি, আশা করি ডেমোক্রেটরা সেই জিনিসটা বোঝাতে সক্ষম হবে আমাদের ভোটারদেরকে। যদিও জেরিম্যান্ডারিং দিয়ে প্রফেসর আছেন এখানে, টেক্সাসেও সে চেষ্টা করছে 5টা সিটকে ফ্লিপ করার জন্য, কিন্তু টেক্সান সহ যে সমস্ত স্টেটে ভিক্টিমাইজ করা হচ্ছে বিভিন্নভাবে এবং জনগণের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে ডিভাইড, একটা স্টেট হেডের প্রধান দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করা, ঐক্যের দিকে টেনে নেয়া। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সাদা এবং অন্যান্যদের ভিতরে বড় ধরনের একটা ডিভিশন সৃষ্টি করছেন। তিনি জাতিকে বিভক্ত করছেন ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। দেখেন, বিশ্ব থেকে আজকে আমেরিকা অনেকটা এলিয়েনেটেড হয়ে পড়েছে। এটা কোনো অবস্থায় আমেরিকার ভবিষ্যতের জন্য ভালো না। যেই প্রশ্নটাতে আসছি, এদেশে 2026 সালে, মানে এই বছর যে নভেম্বরে ইলেকশন হবে, সেই ইলেকশনের পরে আমরা আশা করি ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর হবে, যদিও রাষ্ট্রীয় কোনো প্রধান, এটা কোনো ইয়ের ক্ষমতা না, প্রেসিডেন্টের ক্ষমতা না। সেই ক্ষেত্রে কোন রকম চল ছাতুরি ছাড়া ট্রাম্প কংগ্রেশনাল যে বিজয় আসবে ডেমোক্রেটদের হাতে, সেটা মেনে নেবেন। মেনে নিলেই দেশের সমস্যা অনেকটা 90% কমে যাবে। কেননা তখন তাকে আপনার আমেরিকানরা দেখবে লেম ডাক হিসেবে হোয়াইট হাউসে, হি উইল টক এ লট and our elected official congressional delegates will laugh at the Capitol. They will laugh at him. They will enjoy all this bullying. তা আমরা মনে করি তার উদ্দেশ্য কনস্টিটিউশন, সে আজকেও একটু ইঙ্গিত দিয়েছে রয়টারের সাথে, সে যে ইয়ে দিয়েছে, যে সংবিধানের দরকার আছে কিনা, সেই তো সংবিধান, সে যা বলে সেটাই। নির্বাচন দরকার আছে কিনা, সে বলছে যে নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা সে স্বীকার করছে, এটা ট্রেডিশনালি এবং তার কাজের কারণে, এবং সেটা বুঝছে যে ভোটারদের ভিতরে তার জনপ্রিয়তা অনেক কমে গেছে। কিন্তু তারপরেও সে বলছে নির্বাচনের প্রয়োজনও নাই, তার যত সফলতা সে অর্জন করছে। সফলতা কি? যদি আপনি সেই প্রশ্নে আসার আগে আমি একটু দিই, আপনি জানেন অন্য টপিকস গুলো, আমি একটু দিই শুধু। তার প্রথম সফলতা আপনার মনে আছে কিনা জানেন, নির্বাচনের আগে দিয়ে বলছিল যে সে বিশ্বে শান্তি আনয়ন করবে, যুদ্ধবিগ্রহ সব বন্ধ করবে, স্থায়ী সমাধান করবে। একটাও করতে পারে নাই, যদিও সে তার জুলিতে গাজার পিচ এগ্রিমেন্টের কথা বলছে। গাজায় কখনোই পিচ আসে নাই, পিচ নাই সেখানে,
সেখানে শান্তি তো দূরের কথা, গাজার শেষ যে সমস্ত বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে সেখানেও প্রতিনিয়তই ধ্বংস করা হচ্ছে, এবং সেখানে এখনো শিশু, নারী এবং যে কাউকেই নির্বিচারে গুলি করা হচ্ছে, মারা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব সেখানে যদি আপনারা যে প্রোপাগান্ডায় দেখেন, বিশেষ করে ওয়েস্টার্ন প্রোপাগান্ডায়, যে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়, তাহা মিথ্যা কথা। সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, বরং ইসরায়েলকে একচ্ছত্র অধিকার দিয়ে গণহত্যার সার্টিফাই করা হচ্ছে। জি, এবং তার দিকে আমরা চলে যাওয়ার আসবো, এই আলোচনায় আসবো আমরা একটু। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যেটি করিম চৌধুরী নিজেও তুললেন কথাটা, রয়টার্সকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানকার উল্লেখযোগ্য অংশগুলো নিয়ে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই, যে এই সাক্ষাৎকারে আসলে প্রেসিডেন্ট কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কিংবা মূল মেসেজটা কি ছিল? দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে মেসেজটা মানে ক্ষমতা নেওয়ার পর থেকে দেওয়ার চেষ্টা করছেন, যেটা হচ্ছে উনি একটা সফলতার, নিজের সফলতার একটা তালিকা তৈরি করছেন। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সেই তালিকায় যেগুলোকে উনি সফলতা হিসেবে ব্যক্ত করছেন সেগুলো আমরা কেউ কিন্তু দেখতে পাচ্ছি না। যে শান্তির কথা তিনি বারবার বলেছেন, উনি কিন্তু ভেনেজুয়েলায় আক্রমণ করলেন, তারপরে আপনার বিশ্ব শান্তি যে ব্যাহত হচ্ছে এটার নানা দিক থেকে আপনার আমেরিকার এই মুহূর্তে অনেকখানি ধরেন অবদান আছে আমাদের পররাষ্ট্রনীতি। তো এখন এই এই জিনিসগুলো উনি বলছেন। এবং আরেকটা কথা যেটা মানে আমার আগের বক্তা যেটা বলছেন যে হ্যাঁ, এখন 2026 এর ইলেকশনে মনে হচ্ছে রিপাবলিকানদের একদম ভরাডুবি হবে। কাজে এখন উনি যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে এই 2 বছরে উনি আমেরিকার লাইক কি বলবো, মানে মানে উনি ওনার অনেক সফলতার কথা বলার চেষ্টা করছেন। আমি এটাকে সফলতা বলবো না, তবে আমি এটা অবশ্যই স্বীকার করছি যে আমেরিকার যে যে রাষ্ট্রকে আমরা চিনি, যে রাষ্ট্র ক্ষমতাকে আমরা দেখি, সেগুলো কিন্তু এই 2 বছর পর এগুলো আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং এটা কিন্তু শুধু একটা ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তন না, এখানে একদম আমি বলবো যে একটা একদম অর্গানাইজেশনাল ভিত্তি থেকে এটা পরিবর্তন হবে। কাজে আমি এতটা আশাবাদী না যে 2026 এ আপনার ইলেকশন যদি ডেমোক্রেটরা জিতে খুব সহজেই পথ পরিবর্তন হবে। কারণ একবার যখন আপনার এই ফেডারেল গভর্নমেন্টের হাতে বা কিছু কিছু ইনস্টিটিউশনের হাতে, কিছু কিছু এজেন্সির হাতে অনেক ক্ষমতা চলে যায়, ওই ক্ষমতা কিন্তু আবার ফিরিয়ে আনা খুবই কঠিন। কাজেই যে ট্রাম্প যে কথাগুলো আপনার যে সাক্ষাৎকারে যে সফলতাগুলো দাবি করছেন, আমি এগুলো সফলতা বলে দেখি না, কিন্তু আমি স্বীকার করি যে একদম এই রাষ্ট্রের অনেক কিছু আমূল পরিবর্তন হয়ে গেছে। এবং সেখান থেকে একটা মাত্র ইলেকশন বা কয়েকটা মাত্র ইলেকশনে ডেমোক্রেটরা জিতলেই এটা কিন্তু এত সহজে পরিবর্তন হবে না। কাজে আমি আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আমি খুবই শঙ্কিত। জি, আমরা একটু করিম চৌধুরী আপনার কাছে যাই, ইরান প্রসঙ্গে যেতে চাই। ইরান প্রসঙ্গে আমেরিকা বেশ একটু হুঙ্কার দিচ্ছিলেন, বেশ কিছু হুমকিও দেওয়া হচ্ছিল ইরানকে। তাদের দেশে যে আন্দোলনকারীদের মৃত্যু হচ্ছিল এবং একজন আন্দোলনকারী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার মৃত্যুদণ্ড কার্যকর করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই ক্ষুব্ধ ছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ইরান সেটি স্থগিত করেছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আপাতত তাদের সেই পরিকল্পনা নেই। কিন্তু ইরানে আন্দোলনটি চলছে এবং এই আন্দোলন থামার কোনো লক্ষ্য নেই। এই অবস্থায় অনেকেই তাকিয়ে আছেন ইরানের ভিতরে কি হচ্ছে, অনেকে তাকিয়ে আছেন আমেরিকা কি করতে চায়। এখন পর্যন্ত পরিস্থিতি যে আপডেটগুলো আছে সেখানে কিছুটা প্রেসিডেন্টকে নমনীয় মনে হচ্ছে। তারপরও আশঙ্কাটা কি থেকে যাচ্ছে যে ইরানে তিনি হামলা চালাতে পারেন? এই প্রশ্নের উত্তরে ডাইরেক্ট যাওয়ার আগে আমি প্রফেসর মেহনাজ, এম আই প্রোনাউন্সিং রাইট, জি। মেহনাজ মোমেন, ওনার সাথে একটু দ্বিমত পোষণ করবো। দেখুন, ডোনাল্ড ট্রাম্প গত 2 বছরে, 1.5 বছর যাক, 2 বছরে আপনার যে পরিবর্তনটা আনছেন সেটা কিন্তু কাঠামোগত পরিবর্তন না, এটা হলো সুপার স্ট্রাকচার। উনি কিছু অধ্যাদেশ জারি করে এইসব পরিবর্তন আনছেন। এটা আমাদের কনস্টিটিউশনে অথবা আইনগত কোনো পরিবর্তন হয়নি দেশে। যেটা আমি বলবো যে কাঠামোগতভাবে কোনো এজেন্সির ক্ষমতা অতিরিক্ত দেওয়া হয়নি। আইসকে বিচার বহির্ভূত কর্মকাণ্ড করার এরকম সুযোগ নাই। এবং আইস যে বিচারের আওতায় আছে, প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো বিচারের আওতায় আছে সেটা, এবং তো সে এখন যেটা বলছে যে সে সেই 1790 সালের ইনসারেকশন ল এনফোর্স করবে, সেটার যে গ্রাউন্ড গুলো দরকার কোনোটাই কিন্তু আমেরিকা নেই। কিন্তু তার ইন্টারপ্রিটেশনে যদি হয়, সে যদি কোনো সেই সোলজারদেরকে, আমাদের যে সমস্ত সোলজার আমাদের প্রতিরক্ষার জন্য কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, তারা যদি আমাদের দেশের জনগণের বিরুদ্ধে কাজ করতে যায়, সেই ইনসারেকশন লটা ব্যবহার করে, দ্যাট উইল বি আনকনস্টিটিউশনাল। সেটা হলো তার সময় তার শুধুমাত্র বুলি
তার পাওয়ার আছে সে অ্যাবিউজ করে যাচ্ছে। তো আমি মনে করব যে আহ, সেটা ইজিলি যদি কোনো 2026 সালের মিড টার্মে ডেমোক্রেটরা ক্ষমতায় আসে অবস্থার পরিবর্তন হবে। এজেন্সিগুলোর যে বিহেভ অ্যাকাউন্টেবিলিটি তাদের বিচারের মধ্য দিয়ে তাদেরকে একটা মেসেজ দেওয়া হবে। যে সমস্ত আইস এজেন্ট মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, হত্যা, খুন, রাহাজানি, এমনকি সুরীয় নির্যাতনের সাথে জড়িত, একটু আগে আপনি বললেন যে তার সেল ফোনটা বিক্রি করে দিছে আইস, এবং এই ন্যাক্কারজনক কাজের জন্য আমাদের সেনাবাহিনীর ভিতরে সেনা আইনে যেমন বিচার হয় তেমনি ফেডারেল লতে বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আমি মনে করি, আপনি জানেন যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ইতিমধ্যেই বলছেন যে এখন থেকে আইসের বিরুদ্ধে আমরা নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে কেস করতে পারবো যদি আইস তার মানবাধিকার স্টেট ল ভায়োলেট করে, এবং সেখানে করে যাচ্ছে। উইদাউট ওয়ারেন্ট, উইদাউট লিগেল ডকুমেন্টস, ইউ ক্যান নট জাস্ট স্টর্ম ইনটু সামওয়ানস হাউস এন্ড পিক দেম আপ। নো, ইট ইজ নট দ্য রাইট ইন নিউ ইয়র্ক, ইন মেনি আদার স্টেটস। সো আমি সেই দিকে যাব। আশা করি কাঠামোগত কোনো পরিবর্তন সেটা করা হয়নি। অধ্যাদেশগুলো যেগুলো দিয়েছে, যে অর্ডিন্যান্স সে জারি করেছে, এগুলো সহজেই রিভার্সেবল। It does not require even constitution, congressional approval. It can be done with another just order, executive order. Okay, let's come to the Iran. শুনুন, আমি মনে করি যে আমেরিকা is preparing to attack Iran. এখন যে শান্ত কিছুটা টেম্পোরারি যেভাবে আপনার টেম্পারেচারকে ডাউন করা হচ্ছে, সেটা আই থিঙ্ক আমেরিকার জনমত এবং আমেরিকার জনমত যাচাই করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে দ্য ইম্প্যাক্ট অফ দিস ওয়ার ইন লোকাল ডোমেস্টিক ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমি ইজ কনসিডার করা হচ্ছে। তবে তেহরানকে যথেষ্ট চাপে রাখা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, এবং আমেরিকা আমি মনে করি ইজ ওয়েটিং ফর হিজ টাইম টু অ্যাটাক ইরান, বিকজ মূল উদ্দেশ্য হলো, আপনি কিছুদিন আগেই আপনি দেখেছেন যে সেখানে নেতানিয়াহু ভিজিট করেছে আমাদের হোয়াইট হাউস, এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য শান্তি নিয়ে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটা চূড়ান্ত পরিকল্পনা হয়েছে হোয়াইট হাউসের সাথে, যারই অংশ হিসাবে তেহরান, এমনকি আমাদের প্রেসিডেন্ট একদম রাগ কূটনৈতিক যে শিষ্টাচার সেটা ছেড়ে গিয়ে উনি বলেছেন হেল্প ইজ অন দ্য ওয়ে, উই আর ইনভলভ ইন তেহরান। এবং তেহরান থেকেও আপনি দেখেছেন যে অনেক মোসাদ এজেন্ট সহ অনেক বহিরাগত এজেন্টকে তারা অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে এবং পানিশমেন্ট দিয়েছে তাদের আইনে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি এখন শুধুমাত্র ফেস সেভিং এর জন্য দুইটা রাষ্ট্রই বলছে, একটা রাষ্ট্র বলছে আমরা ইরফানকে ফাঁসি দিচ্ছি না, মৃত্যুদণ্ড দিচ্ছি না এই মুহূর্তে, আরেকটা রাষ্ট্র একে ফেস সেভিং হচ্ছে যে তারা এখন আর আগের মতো করছে না, ইজ হচ্ছে, তারা এইভাবে দমন করছে না, মারছে না, হত্যা করছে না। দুই পক্ষই ফেস সেভিং এর অবস্থান নিয়েছে। কিন্তু আমেরিকার যে অবস্থান ইসরায়েলের সাথে, ইসরায়েলিদের বাইরে আমেরিকার রাজনীতিবিদরা, আমেরিকার রাষ্ট্রীয় নীতি এতটা ইসরায়েলি নীতি দ্বারা, এই ফ্যাক্ট দ্বারা প্রভাবিত যে আমরা নিজেদের স্বার্থেও সিদ্ধান্ত নিতে পারি না, নিজেদের স্বার্থ ক্ষতি করে হলেও ইসরায়েলের পক্ষেই সিদ্ধান্ত নিচ্ছে। যার ফলে আমি মনে করি ইসরায়েল যেহেতু মনে করছে মধ্যপ্রাচ্যে তার একমাত্র প্রতিরোধকারী, একমাত্র প্রতিদ্বন্দ্বী, একমাত্র শত্রু যদি থাকে সেটা হলো ইরান, মাথা তুলে দাঁড়াচ্ছে, তাকে এই মুহূর্তেই ধ্বংস করতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, এক সময় সে বলেছিল ইরাককে দমন করতে না পারলে বড় কিছু হবে, এবং তাদের ইসরায়েলিদের সম্পূর্ণ প্ররোচনায়, মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ ও যুদ্ধ পরিকল্পনার কারণেই সেদিন মধ্যপ্রাচ্যে আমেরিকা জড়িত হয়েছিল, এবং আমরা তার দায়ভার এখনো আমাদের সোলজাররা দিচ্ছে। এখনো hundreds of thousands wounded soldiers are on the payroll from taxpayers' fund, and their life is hell. They sacrifice a lot for Israel, not for America. Iraq or any country in the Middle East are not the threat to America or Americans. It may have to deal with something with Israel, their neighbors. But Israel is engaging America as is the defense force. And we are the one paying for their defense force. Americans are the one who pay. তো আমি মনে করি আপনি শেষ কথায় যদি জবাব দিই, Iran attack is imminent because our policy is so much influenced by
Israeli and Zionist that we cannot avoid it. ডক্টর মেহনাজ মোমেন, একটু প্রসঙ্গ পাল্টে আপনার কাছে পাশাপাশি আপডেট জানতে চাইছি গ্রিনল্যান্ড ইস্যুতে। কারণ আমরা যেটি দেখলাম যে সেখানকার রাজধানী নিউ ইয়র্কে 15 সদস্যের ফ্রান্সের একটি সৈন্যদল পৌঁছেছে এবং অন্যান্য বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশ, জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস এবং ইউকে, তারা তাদের সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং এটির মাধ্যমে মূলত তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে গ্রিনল্যান্ডের ন্যাটো উপস্থিত, ন্যাটো থাকবে। কার বিরুদ্ধে? অর্থাৎ এই বার্তাটি দেওয়া হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। এটি আসলে কি শেষ পর্যন্ত দাঁড়াবে? মানে আমরা জোর করে নিয়ে নেব এবং তখন গিয়ে ন্যাটোর সঙ্গে আমাদের একটা সংঘর্ষ হবে? বিষয়গুলো কি এমন পর্যায়ে চলে যেতে পারে? এই বিষয়গুলোর কিন্তু দুটো দিক আছে। একটা হচ্ছে যেটা আমরা সাদা চোখে দেখছি, একটা হচ্ছে এটার ভিতরে অনেক আপনার কমপ্লিকেটেড লেয়ার আছে। যেমন আপনি যদি ভেনেজুয়েলার কথা চিন্তা করেন, সাদা চোখে দেখলে মনে হবে, এবং ট্রাম্প এটা লুকানোরও কোনো চেষ্টা করেননি, ভেনেজুয়েলার অয়েলের কথা বলেছে, হ্যাঁ। কিন্তু ভেনেজুয়েলার অয়েল যেই আপনার খনিগুলো আছে, ওখানে কিন্তু আমেরিকান আপনার কোম্পানিগুলো এত সহজে যাবে না, অনেক ইনভেস্টমেন্ট দরকার, হ্যাঁ। কাজে আপনি যদি ওইভাবে করে প্রফিটটা হিসাব করেন, ওভাবে করে দেখতে পারবেন না। কিন্তু এটার কারণটা হচ্ছে যে এমন ভাবে ভেনেজুয়েলাকে আপনার করায়ত্ত করা, আমরা যদি লাভ নাও করতে পারি, কেউ যাতে না পারে। এই একই ফর্মুলা হচ্ছে গ্রিনল্যান্ডের জন্য। গ্রিনল্যান্ডে অনেক আপনার খুবই দামি মিনারেল আছে, কিন্তু সেই মিনারেল গুলো কিন্তু আপনার এক্সট্রাক্ট করার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, এগুলো কিন্তু আমরা এগুলো এই মুহূর্তে কেউই করতে পারবে না, হ্যাঁ। কিন্তু এখানে জিনিসটা এরকম না যে আমরা গিয়ে গ্রিনল্যান্ড দখল করে নিব, ওখান থেকে আপনার খনিজ পদার্থ একদম উত্তোলন করে নিয়ে আসবো। আমরা এইটা মানে আমেরিকা যেটা চাচ্ছে যে আর কোনো দেশ ওইখানে আপনার অ্যাক্সেস পাবে না। এবং এইটার আরেকটু পিছু ফিরে দেখি, যে যখনই কোনো এম্পায়ার তার যখন আপনার সময় শেষ হয়ে আসে, তখন সে তার ক্ষমতাটাকে মানে অনেক বেশি আপনার মানে ব্যক্ত করতে চায়। বিশেষ করে এখন যদি আপনি দেখেন যে চায়না একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে, তো এমন ভাবে আপনার বিশ্বের বিভিন্ন টেরিটরিতে তার ক্ষমতাটাকে আপনার সম্প্রসারণ করতে চাচ্ছে, যাতে অন্য কেউ ওই জায়গায় যেতে না পারে। কিন্তু গ্রিনল্যান্ডের জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ অন্য যত জায়গায় আমেরিকা আক্রমণ করে, সেই আপনার ফিলিপাইন, ভিয়েতনাম, ইরাক, মানে ভেনেজুয়েলা, সব জায়গায় দেখেন এগুলো আপনার বেশিরভাগ হচ্ছে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত কিন্তু আমরা কখনো এরকম কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এটা দেখিনি, হ্যাঁ। এবং এর থেকেও আরেকটা কমপ্লিকেটেড জিনিস হচ্ছে যে নেটো, আমেরিকাও কিন্তু নেটোর সদস্য। তো নেটোর সাথে কি নেটোর মানে সংঘাত হবে? এটা কিভাবে করে হবে? এটা থিওরিটিক্যালি কিভাবে সম্ভব এটা জানি না। কিন্তু এটার থেকেও আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইউরোপের অনেক বড় স্টেক আছে ইউক্রেন যুদ্ধে। কারণ তারা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে রাশিয়া যাতে আপার হ্যান্ড না পায়। কারণ রাশিয়া যদি ওখানে আপনার পুটিন যদি ইউক্রেনকে একদম করায়ত্ত করে ফেলে, এটা কিন্তু ইউরোপের জন্য অনেক আপনার সাংঘাতিক একটা কি বলবো, মানে তাদের নিরাপত্তার জন্য একটা খুবই একটা নেতিবাচক একটা জিনিস, হ্যাঁ। কাজে এখন তারা ওই জায়গাটা তারা এবং আমেরিকাকে তারা যথেষ্ট প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যাতে ইউক্রেনকে যেভাবেই হোক আমরা সমর্থন দিয়ে যাই, হ্যাঁ। এই সময় যদিও তারা ডেনমার্কে সৈন্য পাঠিয়েছে, কিন্তু এখন আমি বলবো যে কিছু কিছু জিনিস অনেকটা সিম্বলিক জায়গাতে হচ্ছে। কিন্তু ট্রাম্প কে যেরকম দেখছি, অ্যাটলিস্ট ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিতে এরকম ভাবে ছিল না, কিন্তু সেকেন্ড প্রেসিডেন্সিতে এই 1.5 বছরের মাথায় অনেক কিছুই সিম্বলিক জায়গাতে থাকছে না, হ্যাঁ। যে আপনার কূটনীতির অনেক কিছু থাকে, চাল একটা কথা বলে, সেটার থেকে আপনার কি অর্থ এটা বুঝে নিতে হয়। কিন্তু ট্রাম্পের শাসন আমলে আমরা দেখছি যে এগুলো আমাদের করতে হয় না, যা কিছু হয় খোলাখুলি হয়। কাজে এখন মানে ডেনমার্কের ব্যাপারটা কিভাবে করে হবে, এটাও মানে কি বলবো, মানে খুবই আশঙ্কা। এবং আরেকটা জিনিস আমি দেখছি, যেখানে আপনার স্টিফেন মিলার তারা বলছেন যে গ্রিনল্যান্ডের ব্যাপারটা, তারা বলছেন যে
গ্রিনল্যান্ডের উপর তারা ডেনমার্কের যে মানে ক্ষমতা আছে সেটাই তারা অস্বীকার করছেন। তারা বলছেন যে কেন মানে এই গ্রিনল্যান্ড এখানে মানে ডেনমার্কের কি বৈধ ক্ষমতা থাকবে। কাজে এই সমস্ত যখন এই বৈধতার প্রশ্ন তুলে তখন কিন্তু এটা মানে আরো এটার কি বলবো মানে এটার আরো স্টেপ বাকি আছে, এটা সুদূর প্রসারী। কাজে আমি গ্রিনল্যান্ডের ব্যাপারেও আমি আশঙ্কা করছি। এটা আপনি আমাকে 2-3 মাস আগে জিজ্ঞেস করলেও জি। আমি আপনাকে বলতাম যে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু এখন আমি এরকম বলতে পারছি না। কারণ বারবার করে প্রসঙ্গটি আসছে এবং একটা পরিকল্পনা যে আছে সেটিও বোঝা যাচ্ছে, সেটি আসলে কোন ভাবে হবে সেটি হয়তো আলোচনার বিষয় হতে পারে, তবে সেটি হবে এমনটা অনেকটাই মনে করছেন। করিম চৌধুরী, আপনার কাছে একটু বাংলাদেশ প্রসঙ্গে যাই, যেহেতু আমাদের সময়ের শেষের দিকে। আমরা দেখলাম যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিপরীতে একটা বড় জোট তৈরি করেছিল জামাত ইসলাম, এবং সেই জোটের পক্ষ থেকে তারা নির্বাচনী আসন সমঝোতা করে ভালোই এগিয়ে যাচ্ছিলেন। শেষ দিকে সে ইসলামী আন্দোলন, যেটি চরমোনাই পীর সাহেবের দল হিসেবে পরিচিত, তাদের সঙ্গে একটু খিটমিট লেগেছে, যদিও জামাত এবং বাকি 10 দল আশা করছে যে তারা ফিরে আসবে, তাদের জন্য 50টির মতো আসনও খালি রাখা হয়েছে। তারা শুক্রবার আনুষ্ঠানিকভাবে, বাংলাদেশ সময় শুক্রবারে আনুষ্ঠানিকভাবে তারা জানাবে তারা আসলে কি করবে। এই তারা যদি চলেও যায়, সেটি কি জামাতের ভোটের রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে কিনা, কিংবা বিএনপি কতটা খুশি হওয়া উচিত এই খিটমিটে? আমি মনে করি বিএনপি তার নিজস্ব শক্তিতে, নিজস্ব যে বলয়, যে নিজস্ব যে জোট, সেই আলোকেই তারা নির্বাচন করবে এবং একটি শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে থাকা একান্ত জরুরি। কেননা যদি কোনো জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী ঐক্য জোট বা চরমোনাই তারা যদি নাও আসে, সেই ক্ষেত্রেও এই পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, যে সমস্ত সার্ভে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে মাঠ লেভেল থেকে, তাতে মনে হচ্ছে এটার একচ্ছত্র নির্বাচন হবে না, যে একদম যেটাকে আমরা ল্যান্ডস্লাইড শব্দটা খুব বেশি ব্যবহার হয় আমাদের, সেটা কিন্তু কেউ করতে পারছে বলে মনে হয় না। এটা হতো যদি 5ই আগস্টের পরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর প্রতি দলের একটা নিয়ন্ত্রণ থাকতো। এবং আরেকটা জিনিস এখন উঠে আসছে পরিষ্কার, আপনারা এই শোতে বহুবার বলেছি, এইবার যে বিএনপির কিছু লোক, বিশেষ করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গত 17 বছরে আওয়ামী লীগের সাথে জোট করেই, তাদের সাথে ষড়যন্ত্র করেই বেগম জিয়াকে জেলে রেখেছেন, তারেক জিয়াকে বিদেশে রেখেছেন, দলকে শেষ করে দেওয়ার সর্বাধিক চেষ্টা করেছেন। কিন্তু তারেক জিয়া আসার পরেও সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি দলের ঐক্য অটুট রাখার জন্য, দলকে ধরে রাখার জন্য। তিনি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনের দিকে যান নাই, কারণ নির্বাচন একদম কাছাকাছি। এবং আমি তার বুদ্ধিমত্তার জন্য, সেটার জন্য, যে সময়োচিত সিদ্ধান্ত, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে আমি বলবো, জামায়াতে ইসলামের নেতৃত্বে যে ঐক্য জোট হয়েছে, এটা অনেক শক্তিশালী জোট, তাদেরকে দুর্বল দেখার কোনো কারণ নেই। এবং তাদের ঐক্যের ভিত্তি যেটা, সেটা দুর্নীতির বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ ভোটাররা যদি সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, উইদাউট এনি ইনফ্লুয়েন্স অর প্রেশার, I think there could be something that many of us could not even think. আমি সরাসরি বলে ফেলবো যে আপনারা অনেকেই বলছেন যে বিএনপি সরকার গঠন করবে। আমি আশা করি, আমি প্রকাশ্যেই বলি, আমি আজীবন বিএনপি বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রদল করতাম, আজও বিএনপির আদর্শের প্রতি বিশ্বাসী, যাতে মানুষ কেউ আমাকে ভুল বুঝতে না পারে। আমি মনে করি যে বিএনপি এইবার ক্ষমতায় গেলে দলটির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। কেননা দলটি যে আচরণের মধ্য দিয়ে গত 17 বছরে দলটির অবস্থান ধরে রাখছে, আগামী 5 বছর যদি সরকার গঠনের পরিবর্তে, সরকারে থাকার পরিবর্তে তারা সরকারের বাইরে থাকে এবং দল গঠনে নিয়োজিত হয়, তাহলে দলটির ভবিষ্যৎ হবে অত্যন্ত শক্তিশালী, তার ভিত্তি হবে মজবুত এবং পরবর্তীতে যে কোনো নির্বাচনে তারা যে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে প্রতিহত করতে পারবে। আর আজকে দলের ভিতরে যে সমস্ত লোক রয়েছে, তাতে করে বিশেষ করে নেতৃস্থানীয় বেশ কিছু লোকের আচরণ, চরিত্র এবং দলের প্রতি তাদের আনুগত্য নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি মনে করি জামাতে ইসলামের সাথে ইসলামী ঐক্য জোটের কিছুটা দ্বিধাদ্বন্দ্ব হলেও আজকে বাংলাদেশে শুক্রবার হয়ে গেছে অলরেডি, একটা সুসংবাদ আসবে,
তারা ঐক্যের মধ্য দিয়েই আধিপত্যবাদ বিরোধী এবং যে বাংলাদেশে বর্তমানে যে অন্যায় অবিচার এবং করাপশনের বিরোধী যে আন্দোলন চলছে, যেটা আমরা বলে যাচ্ছি যে জুলাই বিপ্লবকে সমর্থন করে যে আন্দোলন, সেই আন্দোলনের সপক্ষের শক্তি জয়ী হবে। আমি বিএনপিকে বিপক্ষের শক্তি বলছি না, কিন্তু বিএনপির সেক্রেটারি আপনি জানেন যে সে প্রকাশ্যে বলেছে এটা ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে জড়িত না, সেটা বলেছে অগাস্ট মাসে, জুলাই না, অগাস্টে সেটা বারবার একটা রাজনৈতিক কৌশল হতে পারে, কারণ ওই সময় তো না, সরকার রাজনৈতিক চাইছিল কৌশল হতে পারে, কিন্তু বিএনপি জামাতের আপনি গায়ে যখন এটা বলে তুলে আসবেন দিতে। তার জন্য আপনার কিছু দায় দায়িত্ব নিতে হবে। এখন সেটা তো এরপরে আর ব্যাখ্যা দেওয়া হয়নি, এবং তারা যে মাঠে ছিল, কতটুকু মাঠে ছিল, হ্যাঁ বিএনপির লোক, ছাত্র দল, যুব দল, কৃষক দল সবাই মাঠে ছিল, কিন্তু কতটুকু মাঠে ছিল, কতটুকু অর্গানাইজড হয়েছে তারা সেখানে অ্যাকশনে ছিল, সেটা অনেক প্রশ্নের মুখোমুখি। কিন্তু জামায়াতে ইসলামী দেখুন, আমি জামায়াতে ইসলামের লোক না, কিন্তু আমি অর্থাৎ কথাটা বারবার নেতৃত্ব আনছি এবং যে তারা কৌশলের কতটা জায়গায় শক্তিশালী। বিএনপি ছিল না, হয়তো জনসমর্থনের জায়গা থেকে ছিল, কিন্তু নেতৃত্ব, কৌশল নির্ধারণ সেসব জায়গায় জামাতের একটা ভালো ভূমিকা ছিল, যেটি আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। যাই হোক, প্রকাশিত হচ্ছে এবং এখনো আছে। আমি জি। মনে করি জামাতে ইসলাম, আমরা যারাই বলছি যে বিএনপির লোকেরাই বেশিরভাগ বলছে, তারা অনেকটা বলেই যাচ্ছে যে তারা সরকার গঠন করবে, তারা বিশ্বাসে ধরে নিয়েছে, বিশ্বাস করেছে। এমনকি তারা আমলাদের সাথে যেভাবে কথা বলছে, বিভিন্ন জায়গায় তারা যেভাবে শক্তির ইয়ে কিংবা দেখাচ্ছে, আমলারাও গিয়ে তাদেরকে যেভাবে তোষামত করছে যে তারাই ক্ষমতায় চলে আসছে, সেটাও আমরাও হতে পারে। সেরকম এমনকি একটি আমেজ তাদেরকে মিডিয়া যে দিচ্ছে। দালাল শ্রেণীটা, যে দালাল জি। শ্রেণীটা সবসময় সরকারি পক্ষের সুযোগ সুবিধা নেয়, এই দালালরাও যে এখন যেভাবে প্রশামতি করছে, দিস ইজ রং সিগন্যাল, দিস ইজ ব্যাড ফর ডেমোক্রেসি, দিস ইজ দ্য রং মেসেজ টু দ্য ভোটার। ওকে। সো আমি মনে করি, এবারে আশা করি জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবে, এবং যাকে ভোট দিয়ে তারা গঠন করবে। ব্যক্তি হিসাবে আমি মনে করি এবার কিন্তু বিএনপির জন্য অত সহজ হবে না নির্বাচনী বৈতরণী পার হবে। জি, ডক্টর মেহনাজ মোহাম্মদ, আমরা দেখলাম ধর্মভিত্তিক ৮ দল মিলে একটা জোট করলো, পরবর্তীতে সেখানে কর্নেল অলি আহমেদের মতো এলডিপি, বীর মুক্তিযোদ্ধা, কিংবা যিনি বীর বিক্রম খেতাবপ্রাপ্ত, তারাও গিয়ে সেখানে যোগ দিলেন, এবি পার্টি যোগ দিল, এনসিপি যোগ দিল। সবচেয়ে বড় কথা, এই তিনটা দলের মাধ্যমে আমরা একেবারে পুরোপুরি ধর্মীয় একটা জোট এখন আর বলতে পারি না, কিন্তু সেখানে জামাতের পরে যদি ভোট ব্যাংকের দিক থেকে গুরুত্বের বিবেচনা করা হয়, তাহলে ইসলামী আন্দোলনের একটা বড় ভোট ব্যাংক আছে, জামাতের কাছাকাছি নয় কিন্তু আছে, এনসিপির চেয়ে অন্তত বেশি। দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায়, অর্থাৎ কিছু জায়গায় তারা জয়ের ব্যাপারে নির্ধারক হয়ে উঠতে পারে বলছি, একদম শতভাগ বলছি না। সেই দলটি যদি জোট থেকে সরে যায়, তাহলে জামায়াতের ব্যাপারে যে আশাবাদ, যেটি হলো যে তারা ক্ষমতায় গেলেও যেতে পারে, এমন একটি বিষয় অনেকে আশাবাদী হয়ে উঠছেন, সেই জায়গায় কি একটু হোঁচট খাবে কিনা, কিংবা বিএনপির জন্য আনন্দের খবর কিনা এটি? আমার কাছে মনে হয় দিন শেষে এখন এই ইলেকশনটা তো এত বছর কোনো ইলেকশন হয় নাই, তো সবার জন্য এই স্টেকটা অনেক হাই। তো দিন শেষে তারা কয়েকটা আসনের জন্য এখান থেকে তারা বার হবে না, তারা একসাথে হবে। কিন্তু এখন আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জন্য যেটা দরকার, মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক দল দরকার। অ্যাকচুয়ালি এরশাদ পতনের পর যেটা হয়েছিল, বাংলাদেশের জনগণ কিন্তু 5 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় দিত, 5 বছর বিএনপি কে দিত, এবং ওই সময় যদি তত্ত্বাবধায়ক সরকারকে এভাবে করে ভেঙে না ফেলতো, তাহলে ওই মডেলটা আমাদের জন্য খারাপ কিছু ছিল না, কারণ একবার 5 বছরের যাও, তারপর তুমি অ্যাকাউন্টেবিলিটি এবং তখন যেটা হতো যে রাজনৈতিক দলগুলো যখন চাঁদাবাজি দুর্নীতি করতো, তারা ভাবতো 5 বছর পর জবাব দিতে হবে। প্রশাসনের যে আমলারা তোষামোদি করতো, তারা ভাবতো 5 বছর পর তো সরকার আসলে আমার খবর আছে, বান্দরবন ট্রান্সফার। সো একটা ব্যালেন্স ছিল। ছিল। এখন এইটা আনার জন্য, হ্যাঁ, যেটা মানে বিএনপি জিতলেও জামাতকে তার কাছাকাছি জায়গায় যেতে হবে যদি অ্যাকাউন্টেবিলিটি করতে হয়। কিন্তু এখানে আমার নিজের আর কি অনেকগুলো ডিসকমফর্ট আছে, যেমন ধর্মভিত্তিক দলগুলো ওরকম এত শক্তিশালী হলে সেটারও যে কি ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের রাজনীতিতে, সেটাও হয়তো খুব যে একেবারে পজিটিভ হবে তা না। আবার তারা যদি বেশি দুর্বল থাকে, বিএনপি যদি আপনার আওয়ামী লীগ যেরকম একচ্ছত্র ক্ষমতায় ছিল ওই জায়গায় যায়, বিএনপি কিন্তু অলরেডি আমরা যেগুলো দেখছি, আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল তারাও কিন্তু সেটা করবে। তা আমাদের দেশের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক আপনার দলগুলো দরকার, হ্যাঁ, এবং এই মুহূর্তে এই দুই দলের বেশি আর কোনো দল আসবে এরকম আমি জায়গা দেখছি না। এনসিপি যদি সত্যি তারা কমিটেড হয়, আপনার 5 বছর বা 10 বছর পরেও তারা যদি একটা বড় দল হিসেবে আসতে পারে, সেটা একটা অনেক ভালো জিনিস হবে। কিন্তু আগেইন মানে এই মুহূর্তে তাদের যেই মানে লাস্ট 1-2 বছরে তাদের যে সমস্ত জিনিস দেখেছি,
খুব তাদের প্রতিও আশা করা যায় না। না, এবং সবচেয়ে যে ভাঙনটা হলো তাদের মধ্যে, অর্থাৎ এই জোটে যাওয়া নিয়ে যে ভাঙনটা, অনেকেই সরে গেলেন যারা আন্দোলনের এই সাথে মুহূর্তে ছিলেন। আমি বলবো থিওরিটিক্যালি আমি চাই দুটি শক্তিশালী দল, তার মধ্যে একটা তো বিএনপি, আরেকটা এই ধর্মভিত্তিক এটার জায়গা থেকে আসবে, কারণ আর কোনো জায়গা নেই, আর কোনো জায়গা নেই। আর বাংলাদেশের যদি আমাদের যেই মানে পলিটিক্যাল কালচার সেটার যদি পরিবর্তন না হয়, তাহলে আর মানে যেই ক্ষমতায় আসুক না কেন, মানে খুব যে একটা দেশের জন্য একটা আশাবাঞ্জক পরিবর্তন হবে সেটা মনে হয় না। তবে এটা ঠিক যে যারাই ক্ষমতা আসে তারা খুব বেশি কমফোর্টেবলি ইচ্ছে মতো সবকিছু করতে পারবে এমন নয়, কারণ একটা সেইটা হবে যদি দুইটা শক্তিশালী দল থাকে। কিন্তু তখন আবার সাংঘর্ষিক একটা পর্যায়ে চলে যাওয়ার বিষয় থাকে, যেটা হয়তো কাম্য নয়। আপনার আমার কারোই এটি কাম্য নয় যে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক। তো যাই হোক, মাসখানেক সময়ও আর নেই, অর্থাৎ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে কিছুদিনের মধ্যে তো নির্বাচনের প্রচারণাও শুরু হয়ে যাবে। তখনও শক্তির জানান দেওয়ার বিষয় থাকবে, পাল্টা শোডাউন হবে, এবং সেসব জায়গায় কতটা মুখোমুখি অবস্থায় তারা নেয় সে বিষয়টি দেখার সুযোগ রয়েছে। তবে আমরা যেটি বলবো, যারা বাংলাদেশের দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদের জন্য বলবো, কিংবা প্রবাসী থেকে যারা ভোট দেবেন আপনার নিজ নিজ সংসদীয় আসনে, আমরা বলবো যে অবশ্যই আপনারা আপনাদের প্রার্থীর কাছে জিজ্ঞেস করুন যে নির্বাচিত হলে আপনি চাঁদাবাজি করবেন কিনা, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবেন কিনা, কিংবা আপনি কতটা দুর্নীতির সঙ্গে দূরে থাকবেন, দুর্নীতির কাছে থাকবেন, সেই বিষয়গুলো আগেই আমাদের কাছে পরিষ্কার করুন, তারপর আমরা ভোট দেব। এবং অনেক লম্বা সময় পরে ভোটের যে সুযোগটা বাংলাদেশের মানুষ পেলেন, এটির একেবারে উপযুক্ত ব্যবহার তারা করবেন বলে আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ করিম চৌধুরী এবং ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।